Union. Second. সেগুলো কিন্তু আলাদা করে দেওয়া থাকে লিগেল সিস্টেমটা করতেছে আসছে কেন সুযোগ নেই
নিত্য এরকম কতগুলো প্রিজাম্পশন ওদের থাকে, কতগুলো প্রিন্সিপাল থাকে। বিয়ের ফর্মের ক্ষেত্রে যদি কোনো কনফিউশন তৈরি হয়, কোর্ট প্রাইমারিলি প্রিজিউম করে নিবে এটা ব্রাহ্ম ফর্মে হয়েছে। এখন কেউ যদি কোর্টে অন্য কিছু বিশ্বাস করাতে চান যে বিয়েটা ব্রাহ্ম ফর্মে হয়নি, আসলে অন্য ফর্মে হয়েছিল, সেক্ষেত্রে বিয়ের ফর্মটা প্রমাণ করার দায়িত্ব রয়েছে। সেক্ষেত্রে যিনি ক্লেম করছেন যে বিয়েটা ব্রাহ্ম ফর্মে না দিয়ে অন্য ফর্মে হয়েছে, সেটা প্রমাণ করার দায়িত্ব তার উপর, এবং তিনি যদি প্রমাণ করতে পারে তখন হচ্ছে কোর্টের প্রিজাম্পশনকে চেঞ্জ করে যে জিনিসটা তিনি ক্লেম করলেন সেটা স্টাবলিশ হয়। ঠিক আছে? তো প্রাইমারি প্রিজাম্পশন হচ্ছে এটা ব্রাহ্ম ফর্মে হয়েছিল, এটা একটা লিগাল ম্যারেজ ছিল। কেউ যদি অন্যভাবে কোর্টে বিশ্বাস করাতে চান তবে তাদেরকে সেটা হচ্ছে কোর্টে প্রমাণ করতে হবে। বিয়ের হিন্দু বিয়ের এই গেল প্রিজাম্পশন অ্যাজ টু দি ফর্ম অফ ম্যারেজ। আরেকটি জিনিস রয়েছে, নো রেস্ট্রিকশন অ্যাজ টু দি নাম্বার অফ ওয়াইফস। নো রেস্ট্রিকশন অ্যাজ টু দি নাম্বার অফ ওয়াইফস। এখানে পলিগামির কথা বলা হচ্ছে। বাংলাদেশে যে বললাম হিন্দু লয়ে সেভাবে ধ্রুবক হয়নি, তার মানে যদিও আমাদের সমাজে আসলে পলিগামির প্র্যাকটিস সেভাবে দেখা যায় না। অ্যানশিয়েন্ট পিরিয়ডে যেভাবে পলিগামি অ্যালাউড ছিল, এখন পর্যন্ত সেভাবে আছে, এবং বলা হচ্ছে ওয়াইফের নাম্বারের ক্ষেত্রে কোনো রেস্ট্রিকশন নেই। তার মানে একজন ম্যান চাইলে he can take as many wives as he wants, কিন্তু একজন মহিলা তার বিয়ে চলা অবস্থায় একাধিক হাজবেন্ড নিতে পারে না। বুঝতেই পারছো, বিকজ অফ প্রেগন্যান্সি এন্ড সাম ইস্যুস কোনো মহিলাই হচ্ছে কোনো ধরনের একজন মহিলা তার বিয়ে চলা অবস্থায় একাধিক হাজবেন্ড থাকতে পারে না, কিন্তু একজন হাজবেন্ডের একাধিক ওয়াইফ থাকতে পারে। মানে ধর্মীয়ভাবে এখানে কোনো রেস্ট্রিকশন নেই, কিন্তু সোশ্যালি আমরা জিনিসগুলোকে ভালোভাবে দেখি না, তাই না? আবার মুসলিম লয়ে যেমন 1960 অর্ডিন্যান্সের মাধ্যমে চেঞ্জ করে বলা হচ্ছে যে ম্যাক্সিমাম 4 এর ইন্টারপ্রিটেশনের মাধ্যমে বলা হচ্ছে এই ধরনের লয়ে নেই। তবে যেটা বলা হচ্ছে থিওরিটিক্যাল ইম্পর্টেন্স আছে, কিন্তু প্র্যাকটিক্যালি তুমি দেখবে সমাজে পলিগামি আমাদের তুমি আফ্রিকান সোসাইটিতে যদি যাও, আফ্রিকাতে কিন্তু পলিগামি অ্যালাউড, ওরা এটাকে খুব স্বাভাবিকভাবে দেখে। একজন মানুষ তিনজন চারজন পাঁচজন ওয়াইফ থাকা মানে আফ্রিকান সোসাইটি বলো, অ্যাডাপ্টেড বলো, অনেকের মধ্যে হচ্ছে সোশ্যালি এটা খুব সাধারণ একটা বিষয়। আমাদের যেটা মুসলিম কমিউনিটি বলো, হিন্দু বা আদার্স কমিউনিটি বলো, আমাদের দেশে পলিগামি সেভাবে কিন্তু সোশ্যালি খুব অ্যাকসেপ্টেবল একটা নর্ম না। রাইট? এরপর রয়েছে রিম্যারেজ অফ উইডো। আমরা এখন আজকের ক্লাসে যে জিনিসগুলো বলছি সেটা হচ্ছে হিন্দু বিয়ে সংক্রান্ত যে নিয়ম কানুনগুলো রয়েছে, এগুলোর সঙ্গে ছোট ছোট যে ভুলগুলো রয়েছে আমরা সেগুলো বলছি। রাইট? প্রথমে আমরা দেখলাম প্রিজাম্পশন। আজকের ক্লাসে প্রথমে আমরা দেখলাম প্রিজাম্পশন অ্যাজ টু দি ফর্ম অফ ম্যারেজ, নো রেস্ট্রিকশন অ্যাজ টু দি নাম্বার অফ ওয়াইফস। এখন আমরা বলছি রিম্যারেজ অফ উইডো। আচ্ছা, তোমাদের আজকে পার্সেন্টেজ যেহেতু কম কেন আছে, কোনো ক্লাস নেই? একটাই ক্লাস ছিল, আমাকে বলতে, তাহলে আমি তাহলে কালকে তোমাদের সাথে অ্যাডজাস্ট করে নিতে। কালকে তোমাদের কালকে ক্লাস আছে তোমাদের? 12টা বেশি কালকে ক্লাস? নো রেস্ট্রিকশন। ক্লাস আছে কালকে? আচ্ছা আচ্ছা, শোনো, তাহলে ক্লাস না থাকলে খালি করে সবাই আমি ক্লাস নিই। সেটা হচ্ছে 9টা, তোমাদের স্টুডেন্টস যদি 12টা বেশি হয়, আমি যদি 9:50 থেকে শুরু করি, ধরো 9:50 থেকে 11:30 পর্যন্ত হয়, তাহলে আজকে তোমরা একটা ব্রেক পেলে তারপরে 12টা 20 আসবে ক্লাস করতে। তারপরে তুমি কালকে তোমাদের আসতেই হচ্ছে। আজকের ক্লাসটা হবে, তুমি তোমরা চলে এসেছো, আমিও চলে এসেছি। ক্লাস নো রেস্ট্রিকশন লিখে ফেলছি না। ঠিক আছে? তো আজকে আমরা ম্যারেজ নো রেস্ট্রিকশন ম্যারেজ করে অ্যাজ নাম্বার অফ হাজবেন্ড অ্যান্ড ওয়াইফ। তারপর হচ্ছে কালকে আমরা ইনশাআল্লাহ 9:50 থেকে আরেকটা ক্লাস করব। রিম্যারেজ অফ উইডো। রিম্যারেজ অফ উইডো এটা অলরেডি তোমরা জানো যে রিম্যারেজ অফ উইডো তোমরা অলরেডি জানো যে এটা পিওর হিন্দু লতে ছিল না। লেজিসলেটিভ ডেভেলপমেন্টের মাধ্যমে রিম্যারেজ অফ উইডোর কনসেপ্টটা ডেভেলপ করেছে। তবে
কিন্তু হাজবেন্ডের সাথে কানেকশনের কারণে তার যে রাইটস অবলিগেশনস গুলো তৈরি হয় সেগুলো আর থাকছে না, কিন্তু ছেলের সঙ্গে তার যে রাইটস অবলিগেশনস আছে সেগুলো কিন্তু কন্টিনিউ করছে। রিম্যারেজের কারণে তিনি তার মৃত স্বামীর সঙ্গে তার যে ছেলের জন্ম হয়েছিল সেই ছেলের সঙ্গে তার যে মিউচুয়াল রাইটস মানে স্পেশালি রাইটসের যে ব্যাপার আছে সেখান থেকে তিনি বঞ্চিত হবেন না। গার্ডিয়ান
মানে বিএসসি রিপোর্টে তাদের ডিগ্রি ছিল এটসেট্রা এটসেট্রা, কিন্তু এখন এই 29 আইনের পর এইটা দুটোই সেভাবে নেই। যদি তারা অ্যাডাল্ট হন, গার্ডিয়ানের কনসেন্ট বা গার্ডিয়ানের প্রেজেন্স না থাকে, এর ভ্যালিডিটি নিয়ে কোনো প্রশ্ন নেই। ঠিক আছে? সো এরকম অ্যাপ্লাইয়ের অনেক প্রবলেম থাকে পরীক্ষার প্রশ্নে। আমি এবারও অ্যাপ্লাইয়ের অনেকগুলো প্রশ্ন দিয়েছি, জাস্ট একটা প্রবলেম অ্যাপ্লাইয়ে, এটার উত্তরটা হয়তো হবে অর্ধেক পৃষ্ঠা অথবা ফুল পৃষ্ঠা, কিন্তু তুমি যদি ঠিকঠাক মতো অ্যান্সার দিতে পারো তাহলে তোমাকে কিন্তু ফুল মার্কস থাকে। এগুলোর রিজনিংটা খুব ছোট ছোট, আবার ভুল করলে কিন্তু জিরো করে সমস্যা আছে। হ্যাঁ, সো এই জিনিসগুলো বুঝতে হবে, খুব ছোট ছোট অত কিছু নাই, একটু জাস্ট মনোযোগ দিতে হবে। ঠিক আছে? সো দেখো 1929 এর আগে জিনিসটা ছিল, এখন 29 এর পরে এখন প্রেজেন্ট কনটেক্সটে এসে আমরা এটাকে পরিবর্তন করছি, তাই তো? সেক্ষেত্রে গার্ডিয়ানশিপটা খুব মুখ্য বিষয় না। ঠিক আছে? সো ওখানে একটা মেলে তুলে করতে পারবো কনসেন্টে লাগে না, হ্যাঁ, যে ব্যাপারটা তো বুঝে করে যাবে, ফ্যাক্টর ভ্যালু বুঝে করে যাবে। আমি ফ্যাক্টর ভ্যালুতেই আসছিলাম, ফ্যাক্টর ভ্যালুতেই আসছিলাম। এই অ্যাপ্লিকেশন অফ ফ্যাক্টর ভ্যালু যদি বলি, আমি জাস্ট তোমার বুঝেই আসছি। এখন আমরা দেখছি অ্যাপ্লিকেশন অফ ফ্যাক্টর ভ্যালু ইন হিন্দু ম্যারেজ, অ্যাপ্লিকেশন অফ ফ্যাক্টর ভ্যালু ইন হিন্দু ম্যারেজ। গত ক্লাসে, আগের ক্লাসে আমি ফ্যাক্টর ভ্যালু শব্দটা বলেছিলাম। বলো তো, হোয়াট ইজ ফ্যাক্টর ভ্যালু? ফ্যাক্টর ভ্যালু হচ্ছে, আমি বুঝতে পারছি তোমরা বুঝেছো, ফ্যাক্টর ভ্যালু হচ্ছে যখন রেকমেন্ডেটরি নেচারের কোনো একটা কিছু যেটা হওয়ার কথা ওই সেটাকে আমরা ভ্যালু করে সেট করে দিই, হচ্ছে ফ্যাক্টর ভ্যালু। বি এর ক্ষেত্রে ফ্যাক্টর ভ্যালু সেখানে সেই কোথায় প্রযোজ্য? প্রযোজ্য হচ্ছে সেসব ক্ষেত্রে যেখানে রেকমেন্ডেটরি নেচার, কনসেন্ট দেওয়া আছে রেকমেন্ডেটরি নেচার। ঠিক তেমনিভাবে বি এর রিচুয়াল যেগুলো আছে, যেমন সপ্তপদীর কথা বলেছি গত ক্লাসে, এগুলো হচ্ছে কম্পালসারি। এখানে একটা কথা বলে নেই, আমরা তো জানি হিন্দু বিয়ে হচ্ছে মোর রিলিজিয়াস দ্যান সেকুলার ইন নেচার। এজন্য এখানে ইনভোকেশন বিফোর স্যাক্রেড ফায়ার, ইনভোকেশন বিফোর স্যাক্রেড ফায়ার একটা বিষয় আছে, এরপরে হচ্ছে সপ্তপদীর যে বিষয় আছে, হ্যাঁ, এই বিষয়গুলো খুব ইম্পর্টেন্ট রিলিজিয়াসলি। কিন্তু এখন এই যে আইন হয়েছে, যেমন 2012 সালে যে রেজিস্ট্রেশন আইন হচ্ছে বাংলাদেশে, বা ইন্ডিয়াতে 1956 থেকে যে রিফর্মেশনগুলো হচ্ছে, সেখানে কিন্তু এই জিনিসটা ওরকম সিরিয়াস ভাবে দেখা হয় না, মানে একটা বিয়েকে ভ্যালিড বলে করে নেওয়া হয়, কিন্তু রিলিজিয়াস পারপাসে, রিলিজিয়াস পারপাস হচ্ছে দ্য মাস্ট, রিলিজিয়াস মানে তুমি যদি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখো, সপ্তপদী ছাড়া কোনো অবস্থায় একটা বিয়ে ভ্যালিড হবে না। তো কোনো একটা বিয়েকে সপ্তপদী বলো না, তখন তুমি ফ্যাক্টর ভ্যালু অ্যাপ্লাই করে বিয়েটাকে ভ্যালিড করতে পারবে না। ঠিক তেমনিভাবে বিয়ের ক্ষেত্রে কতগুলো প্রহিবিটেড ডিগ্রি রয়েছে, প্রহিবিটেড ডিগ্রি রয়েছে। এই প্রহিবিটেড ডিগ্রিটা যদি না মেনে কোনো বিয়ে হয়, তাহলে বিয়েটাকে তুমি ফ্যাক্টর ভ্যালুর মাধ্যমে ভ্যালিডিটি দিতে পারবে। ওই প্রহিবিটেড ডিগ্রিগুলো তোমাকে মানতে হবে। যেমন মুসলিমদের মধ্যে কাজিনদের মধ্যে একটা বিয়ে হওয়ার ব্যাপার আছে, এমনকি ফার্স্ট কাজিনদেরও বিয়ে হয়, কিন্তু হিন্দুদের মধ্যে অ্যালাউ হয়, হিন্দুদের ফার্স্ট কাজিনের বিয়ে অ্যালাউ হয়, ওটা তো প্রহিবিটেড ডিগ্রি।
আচ্ছা হিন্দু কমিউনিটি কারা আছে ম্যাম এটা তো সমাজে মানে বৈধ দেবে না সমাজে আমরা কোন সমাজে এটা হয়তো মানে বৈধ দেবে না কারণ বিয়েটা এবং মেয়ে কোর্ট ম্যারেজ থেকে বিয়েটাই প্রাধান্য বেশি পায় রাইট আমি ওটাই বলতে চাচ্ছি একটা হচ্ছে প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন আর হচ্ছে সমাজের পদ্ধতি বলো ঠিক এরকম একটা জিনিস স্টিল নিয়ে আছে যেমন ধরো রেজিস্ট্রি করেও তো বিয়ে হওয়া সম্ভব কিন্তু আমরা মুসলিমরা কি করে কিন্তু ধর্মীয় ব্যাপারও আছে কিন্তু তাই না সেটা হয় না দিয়ে তারপরে তো সেটা রেজিস্ট্রেশন হচ্ছে ঠিক সেরকম এখানে লিগালিটি মানে কি আইনের দৃষ্টিতে পায় রিলিজিয়াস ওয়ে যেটা বলা হয় তো রিলিজিয়াস দৃষ্টিকোণ থেকে সেটা কিন্তু ব্যাখ্যা করা হচ্ছে না তাই না এটা আপনাদের যে legally there is no problem but the thing is that যেহেতু কিন্তু বিয়ে হচ্ছে more religious and secular in nature is possible. So religious ceremonies should be performed, right? এটা ছাড়া বিয়েটা সম্পন্ন হচ্ছে না। আর মুসলিম বিয়েকে আমরা হচ্ছে সিভিল কন্ট্রাক্ট, ইটস নট স্যাক্রামেন্ট, হ্যাঁ? পুরোই একটা সেকুলার জিনিস। তারপরেও তো মসজিদে বিয়েটা হচ্ছে, তাই না? এখানে কিছু ধর্মীয় আচার আচরণ যদিও হয়তো মানে লিখে ফেললেও মুসলিম বিয়েটা এতটাই বলা হয় যে দুজন অ্যাডাল্ট যদি কনসেন্ট থাকে যে কোনো ভাবেই হচ্ছে যেহেতু কন্ট্রাক্ট এটা সম্ভব কিন্তু তারপরেও সামাজিকভাবে ধর্মীয়ভাবে আমরা মনে করি সেখানে ধর্মের বিধানের একটা প্রবেশ থাকে আর সেক্ষেত্রে হিন্দু বিয়ের পদ্ধতিগুলি একটু মোর রিলিজিয়াস সেক্ষেত্রে from social perspective from religious perspective you have to perform religious ceremonies which you are supposed to perform, right? So এখন আসো conditions of a valid Hindu marriage.
পাত্রী তাদের সম্পর্কটা এরকম হতে হবে যে তারা কোনো প্রতিনিধির ডিগ্রি দ্বারা সম্পর্কিত না, তারা কোনো প্রতিনিধির ডিগ্রি দ্বারা সম্পর্কিত না। পাত্র এবং পাত্রী তাদেরকে অবশ্যই প্রতিনিধির ডিগ্রি বাইরে রাখতে হবে। এখন প্রতিনিধির ডিগ্রিটা আমরা কিভাবে বুঝবো? এটাকে ডিসাইড করার জন্য কিছু বিষয় রয়েছে ব্লকে। একটা হচ্ছে গোত্র, প্রবরা, আর একটা হচ্ছে স্বপিন্ড রিলেশনশিপ। গোত্র, প্রবরা, গোত্র হচ্ছে একটা সহজ কথায় যখন যখন পাত্র এবং পাত্রী দুজন হচ্ছে কমন অ্যানসেস্টর আসে। ধরো যে ফার্স্ট কাজিনের কথা বললাম, তাদের কমন অ্যানসেস্টর না, ধরো তাদের মানে প্যাটার্নাল গ্র্যান্ডফাদার সেম একই জায়গা থেকে আসছে না তারা। তো গোত্র হচ্ছে যখন দেখবে পাত্র পাত্রী দুজন হচ্ছে কমন অ্যানসেস্টর থেকে আসছে, তাদেরকে বলা হচ্ছে তারা একই গোত্রের। আবার প্রবরা হচ্ছে গোত্রের ঠিক সাব ক্লাস, গোত্র থেকে হচ্ছে প্রবরাটা সৃষ্টি। ধরো গোত্র হচ্ছে একটা রয়্যাল টাউন, গোত্র হচ্ছে গোত্রটাকে তুমি জেনাস বলতে পারো, আর প্রবরা হচ্ছে তার স্পেসিস। এখন ধরো এক কমন অ্যানসেস্টর প্যাটার্নাল গ্র্যান্ডফাদার, গ্রেট গ্রেট গ্র্যান্ডফাদার ওখানে করে এসে তারপরে আবার হচ্ছে এই যেভাবে করে ফাদার ফাদার আসলো, এখানে আবার ফাদার্স ব্রাদার যদি হয়, ধরো তাদের সান, হ্যাঁ, এখানে তার যে ভাই রয়েছে তার হচ্ছে ডটার, তার মানে হচ্ছে এরা হচ্ছে ফার্স্ট কাজিন। এই যে দেখো এই ফাদার ফাদার এখানে কমন অ্যানসেস্টর হচ্ছে কি, আবার ফাদার্স ব্রাদার, ধরো ফাদার্স ব্রাদার, এখানে একজন থেকে দুইজন এসেছেন না, তো তাদের মধ্য থেকে যে মানে ডিসেন্ডেন্টস আসছে তারা হচ্ছে একইভাবে তাদের প্রবরাও একই হচ্ছে, আবার হচ্ছে গোত্রও একই হচ্ছে। ঠিক আছে, আবার এখানে যদি প্যাটার্নাল সাইড না গিয়ে আবার ম্যাটার্নাল সাইড যুক্ত হয় তাহলে হচ্ছে হয়তো তাদের গোত্র একই থাকছে, আবার প্রবরা হচ্ছে আলাদা হয়ে যাচ্ছে। তো গোত্রটা হচ্ছে বর্ডার চাম, যদি গোত্রটাকে যদি তুমি ক্লাস ধরো তাহলে আর এই প্রবরাটা হচ্ছে সাব ক্লাস। ঠিক আছে, যেমন অনেকগুলো সাধারণত ব্রাহ্মণদের মধ্যে মনে করা হয়, ব্রাহ্মণরা মনে করে তারা হচ্ছে মানে দে আর ডিসেন্ডেন্টস অফ সেজেস, ডিসেন্ডেন্টস অফ সেজেস, এবং এই যে সেজেস যার থেকে হচ্ছে তাদের বংশটা এসছে তাকেই ধরা হয় যে গোত্রের মানে এই গোত্রের প্রধান। যেমন আমি যদি আবার বারবার আমি মুসলিম ধরনের এক্সাম্পল এগুলো রাখছি যে সিমিলারিটি কিছু রয়েছে, আর যেহেতু মুসলিম মেজরিটি আমাদের বুঝতে সুবিধা হবে। একটা জিনিস তোমরা খেয়াল করছো কিনা আমি জানি না, মুসলিমদের মধ্যে একটা ক্লাস থাকে, একটা হচ্ছে কি বলবো মানে রিলিজিয়াস পীর বলে না, মানে পীর একটা ইয়ে থাকে, ওনারা হচ্ছে অনেক সময় অনেকেই ক্লেম করেন ওনারা হচ্ছে কুরাইশ ইয়ে থেকে এসেছেন, আবার অনেকে এরকম ক্লেম করেন, হ্যাঁ, এগুলো বংশের যে বিষয়টা কি, হ্যাঁ, তারা হচ্ছে এভাবে মনে করেন যে তারা তাদের হয়তো রেপুটেশন বা এগুলো পাচ্ছে, এরকম একটা ব্যাপার আর কি। যদিও মুসলিমদের মধ্যে এখানে আমি কথা কেন মুসলিমদের মধ্যে মুসলিম ধর্ম কিন্তু একদম উঁচু নিচু বা বড় বংশ থেকে আসছে তোমাকে হচ্ছে অনেক বেশি এগুলো কিন্তু মুসলিম ধর্ম বলে না। মুসলিম ধর্ম জাস্টিসের কথা বলে, ইকুয়ালিটির কথা বলে, কিন্তু হচ্ছে তুমি এই জায়গায় খুব প্রাউড ফিল করো যে আমি এই জায়গায় মানে অনেকেই করে আর কি যে আমি মুসলিম থেকে বংশ থেকে এসেছি। যদিও মুসলিম ধর্মে এই কালচারগুলো নেই, তারপরে হচ্ছে ঝুঁকে গেছে, কিন্তু এটা হচ্ছে রিকগনাইজড একটা ওয়ে। হচ্ছে আমি কি কোনো খারাপ উদ্দেশ্যে বা কাউকে ছোট করার কথা বলছি, আমি রিয়েলিটির কথা বলছি, বোঝার জন্য বলছি। এক একটা ধর্মের নিয়ম এক এক রকম থাকে এবং প্রত্যেকটা ধর্ম ভালো কথা বলে, আমরা দেখি ওই ভালো কথা নিয়ে আমরা হঠাৎ করে ভিতর থেকে একটা জিনিস নিয়ে কন্ট্রোভার্সি তৈরি করে এটা নিয়ে খুব একটা
আসছে শপিং আর এটা হচ্ছে সমুদ্র শপিং রিলেশনশিপের ক্ষেত্রে আরেকটা টিস্যু রিলেশন থেকে এই যে টিস্যু আর নাকের রিলেশন থেকে আসছে performance of marriage, the ceremonies. Performance of marriage. বলতো এখানে হিন্দু বিয়ের এসেনশিয়াল সেরেমনি কোনগুলো? এগুলো আমাদের বলেছে। হ্যাঁ, invocation before sacred fire. এই দুটো জিনিস হচ্ছে কম্পালসারি। এছাড়াও বিদ্রোহার একটা বিদ্রোহার একটা শব্দ ওপরে খুব কম্পালসারি করা যায় না, এই জন্য বিদ্রোহারের পরে কিন্তু বিয়ে দিয়েও যেতে পারে বা বিদ্রোহারের কারণে বিয়ে কমপ্লিটনেস করে না। তো প্রথমে আসছে ইনভোকেশন বিফোর স্যাক্রেড ফায়ার। স্যাক্রেড ফায়ারের সামনে ইনভোকেশন যেটা এটাকে সিক্রেট করে। আরেকটা হচ্ছে সপ্তপদী, সেভেন স্টেপ। এবং এটা এতটাই জরুরি, তুমি সিক্স স্টেপ কি সেভেন স্টেপও যদি না হয় বলা হচ্ছে মানে রিলিজিয়াস কনটেক্সট থেকে বিয়েটা সিদ্ধ হবে না। এটা খুবই কম্পালসারি একটা জিনিস। তো সো আমার মনে হয় এই রিকোয়ারমেন্টটা মানে সপ্তপদীটা বলছিলাম সিরিয়ালের কল্যাণে বা আমরা যেহেতু আমাদের মানে আকাশ খোলা ইন্ডিয়ান সিরিয়াল ইন্ডিয়ান মুভির কল্যাণে তোমরা অলরেডি দেখেছো, এখানে বিয়ের জিনিসটা অনেক বেশি দেখানো হয় যেন সব সমস্যার সমাধান হচ্ছে। লাস্টে মুভিগুলোতে হয় না, লাস্টে গিয়ে অতঃপর তারা সুখী শান্তিতে বসবাস করতে লাগলো, বিয়ে হয়ে যাবে, তারপর শেষ হয়ে যাবে। বিয়ের তো কিন্তু তোমরা দেখতে পাবে না, রিলেশন সেখানে হচ্ছে একটা মানে সেরেমনি হয়, সেটা ইনভোকেশন মানে কি সপ্তপদী, সেটা হচ্ছে কম্পোজার হচ্ছে আহ্বান আর কি অথবা ডাকা তো এটা ছাড়া একটা আমি জানি না তোমরা মানে কারো সাদা মুভি দেখার ভিডিও দেখছি কিনা, সাথে বাতাসে একটা মুভি হচ্ছে মুভি লাভার হাত তুলো নাকি মুভি দেখো
দুইটা জিনিস আর ম্যারেজের পারফরমেন্স কি দুইটাই বলছে। Okay, presumption as to the legality of marriage. Presumption as to the legality of marriage. এই যে তিনটা রিকোয়ারমেন্টের কথা বললাম, একটা তিনটে রিকোয়ারমেন্ট অবশ্যই থাকতে হবে। এই যে কোনো মানে একটার অ্যাবসেন্স হলে সেটাকে কিন্তু লিগাল বলা যাবে না। এখন presumption as to the legality of marriage, যদি কখনো কোনো ডিসপিউট দেখা যায় যে কোনো একটা বিয়ে লিগাল কি লিগাল না, সেক্ষেত্রে কোর্টের প্রাইমারি প্রিজাম্পশন হচ্ছে বিয়েটা লিগাল। কোর্ট শুরুতে বলেছে বিয়েটা লিগাল। কেউ যদি কোর্টকে বিশ্বাস করাতে চায় যে বিয়েটা লিগাল না, এখানে অন্য কোনো ব্যাপার রয়েছে, কোনো ইরেগুলার ব্যাপার রয়েছে, সেক্ষেত্রে যিনি ক্লেম করছেন তাকে কিন্তু কোর্টের সামনে প্রমাণ করতে হবে, তাকে কোর্টের সামনে প্রমাণ করতে হবে যে বিয়েটা লিগালিটি কেমন সাথে তাকে প্রমাণ করতে হবে। এরপর আসবো ম্যারিটাল ডিউটিস। ম্যারিটাল ডিউটিস এই যে হলো অল্প তার সাথে সাথে বসবাস করতে লাগিল, সেটা কি সবসময় হয় না? বিয়েটা আসলে সেটা হচ্ছে ম্যারিটাল ডিউটিস থেকে রাইটস আর ডিউটিস থেকে বুঝতে পারি। ম্যারিটাল ডিউটিস দুই পক্ষের মধ্যে অবশ্যই রাইটস আর অবলিগেশনস রয়েছে, রাইট? বিয়ের ফলে হাজবেন্ড এবং ওয়াইফ পরস্পরের মধ্যে বিভিন্ন অধিকার এবং দায়িত্ব কর্তব্য পায়। প্রাইমারিলি অবলিগেশনটা সব ধর্মে ইনক্লুডিং হিন্দু ধর্ম অবলিগেশন কিন্তু হাজবেন্ডকে দিয়েছে সব ধর্মে। হ্যাঁ, হাজবেন্ডকে হচ্ছে তার ওয়াইফকে মেইনটেনেন্স দিতে হবে, তারপর হচ্ছে মানে সবকিছু দিতে হবে। ঠিক তেমনিভাবে ওয়াইফের অবলিগেশন হচ্ছে টু সাবমিট herself to her husband and to be loyal and to stay with her husband. তাকে হচ্ছে তার হাজবেন্ডের সঙ্গে বসবাস করতে হবে, ম্যারিটাল অবলিগেশন পালন করতে হবে, লয়াল থাকতে হবে, সেগুলো হচ্ছে ওয়াইফের ডিউটি। আর হাজবেন্ডের ডিউটি হচ্ছে তার ওয়াইফকে মেইনটেনেন্স দিতে হবে, ওয়াইফের সবকিছু দায় হচ্ছে তার, এবং তারা একই সঙ্গে ধর্মীয় আচার আচরণ যেগুলো পালন করে, ধর্মীয় কর্তব্য পালন করে, সেগুলো হচ্ছে তারা একসঙ্গে করতে পারে। এটি হচ্ছে একটা মিউচুয়াল রাইটস এন্ড অবলিগেশনস তৈরি হয়। এবং হাজবেন্ডের সঙ্গে বসবাস করা বিয়ের একটা কম্পালসারি শর্ত। যদি কোনো ওয়াইফ হাজবেন্ড থেকে আলাদা থাকে তবে কোনো রিজনেবল কারণ ছাড়া, তবে হচ্ছে হাজবেন্ডের কাছ থেকে তিনি মেইনটেনেন্স নাও করতে পারেন। কোনো ওয়াইফ যদি রিজনেবল কারণ ছাড়া হাজবেন্ডের কাছ থেকে আলাদা বসবাস করে, কোনো ওয়াইফ যদি কোনো রিজনেবল কারণ ছাড়া হাজবেন্ডের কাছ থেকে আলাদা বসবাস করে, তবে হাজবেন্ড তাকে মেইনটেনেন্স দিতে বাধ্য হবে। ঠিক আছে, একটা জিনিস মনে রাখবে, রিজনেবল কারণ কিছু বলেছে, তার কিছু রিজনেবল কারণ রয়েছে যখন একজন ওয়াইফ আলাদা থেকেও হাজবেন্ডের কাছ থেকে মেইনটেনেন্স চাইতে পারে, সেটা আমরা মেইনটেনেন্স চাইতে পারি। লেজিসলেটিভ কিছু ডেভেলপমেন্ট বলছে, লেজিসলেটিভ কিছু ডেভেলপমেন্ট বলছে কোনো পার্টিকুলার গ্রাউন্ডে একজন ওয়াইফ হাজবেন্ডের কাছ থেকে আলাদা থেকে মেইনটেনেন্স ক্লেম করতে পারে। এরপর গার্ডিয়ানশিপ অফ ওয়াইফ ওয়াইফের গার্ডিয়ান মাইনরের কথা বলা হচ্ছে। ওয়াইফ হচ্ছে তার গার্ডিয়ান হচ্ছে হাজবেন্ড, এবং হাজবেন্ডের যেসব এখানে যে প্রসিডিউর সবগুলো প্লেটে আছে, আর্টিকেল রিলেটেড নাই, কিন্তু যেটা পড়ছে সবগুলো নাই, এটা নাই কি বলো এখানে একই রকমের একটা জিনিস দেখো, রেজিস্ট্রেশন। রেজিস্ট্রেশনটাকে যদি কম্পালসারি করতে পারবে না, তারপর লেজিসলেটিভ ডেভেলপমেন্ট কারণে এখানে আরেকটা কি বলছিলাম আমি, কি ওইটা কি ওইটা মেডিকেল ডিউটিস, রেজিস্ট্রেশনের কারণে
লিগাল অ্যাক্সেস হারাতে পারবে। বড় রেজিস্ট্রেশন কি করতে দরকার? কোনো আইন 2000 রেজিস্ট্রেশন এর কনসিকুয়েন্স কি? কেন কিন্তু কি রেজিস্ট্রেশন দরকার? পাসপোর্ট ভিসা করতে চাই হ্যাঁ, এটা তো আছে। পাসপোর্ট ভিসা এটা একটা প্রমাণ। স্পাউস কারেন্ট স্পাউস এটা প্রমাণ হচ্ছে ম্যারেজ সার্টিফিকেট। আর That's what I want to thank you very much. Thank you. এটাই যেটা অস্বীকার করতে না পারে এরকম ঘটনা কিন্তু ঘটে। এরকম ঘটনা রেজিস্ট্রেশন যদি না থাকে কোনো পক্ষ এসে বললো যে বিয়েটা হয়নি, সেক্ষেত্রে সেটা প্রমাণ করাটা কিন্তু কঠিন হয়ে পড়ে। এই বিয়েটা যাতে কেউ অস্বীকার করলে প্রমাণ এটা থেকে ডকুমেন্ট ম্যারেজ সার্টিফিকেট হচ্ছে ডকুমেন্ট সেটা প্রমাণ করবে যে বিয়েটা হয়েছিল। তো এই জন্য রেজিস্ট্রেশনটা জরুরি। একটা কথা বলে দিই, যদি তোমাদের বিয়ের এসেনশিয়াল গুলো আসে রেজিস্ট্রেশনের কথাও কিন্তু লিখতে হবে। যেহেতু এটা জুডিশিয়াল এক্সাম, তোমরা জাস্ট রিলিজিয়াস সিকিউরিটি আইডেন্টিটি অফ কাস্ট participate belong to religious duties, religious devote to perform registration হবে। রেজিস্ট্রেশনের কথা তোমাকে লিখতে হবে। রেজিস্ট্রেশনটা কেন দরকার, রেজিস্ট্রেশন করলে কনসিকুয়েন্স কি হবে, না করলে কনসিকুয়েন্স কি হবে, এই জিনিসগুলো কিন্তু লিখতে হবে। যদিও রেজিস্ট্রেশন বিয়ের ভ্যালিডিটি এফেক্ট করছে না, তারপরেও হচ্ছে তোমাকে স্ট্রাইক লিখে রাখুন। এখন দেখো, এখন আমরা কিছু ফ্যামিলি কোডস অর্ডিন্যান্স 1985 কি ফ্যামিলি কোডস অর্ডিন্যান্স 1985 এখানে যে জুরিসডিকশন গুলো রয়েছে, রিজলিউশন অফ ম্যারেজ, রেস্টিটিউশন অফ কনজুগাল রাইটস, মেইনটেনেন্স, গার্ডিয়ানশিপ এবং ডাওয়ার। ফ্যামিলি কোডে বাংলাদেশের যে ফ্যামিলি কোডগুলো রয়েছে এগুলো 5টা জুরিসডিকশন রয়েছে। ফ্যামিলি কোড হচ্ছে আপনি কি করে রাখবেন, ফ্যামিলি কোড আলাদা করে কোনো ফ্যামিলি কোড রয়েছে। সিভিল কোড যেগুলো রয়েছে ডিস্ট্রিক্টে, মানে সিভিল কোড হচ্ছে লোয়ার ডিস্ট্রিক্টের জুরিসডিকশনে যে সিভিল কোডগুলো রয়েছে, এই সিভিল কোডগুলো ফ্যামিলি ইস্যুকে, মানে সিভিল ম্যাটারের বাইরে ফ্যামিলি ইস্যুগুলো নিয়েও সিভিল কোড ডিল করে। সিভিল কোড যখন ফ্যামিলি ইস্যু ডিল করে তখন সিভিল কোডগুলোকে ফ্যামিলি কোড বলা হয়। ফ্যামিলি কোড কিন্তু আলাদা রয়েছে, ঠিক আছে? তো ফ্যামিলি কোডের জুরিসডিকশন হচ্ছে রিজলিউশন অফ ম্যারেজ, গার্ডিয়ানশিপ, মেইনটেনেন্স, রেস্টিটিউশন অফ কনজুগাল রাইটস এবং ডাওয়ার। ডাওয়ারের কথাটা আমি সব কিছু বলে হিন্দু ম্যারেজের ক্ষেত্রে তো ডাওয়ারটা হতে চলেছে, পিকুলিয়ার ফিচার অফ মুসলিম ম্যারেজ। রিজলিউশন অফ ম্যারেজটাও খুব বেশি এইভাবে প্রযোজ্য হয় না, কিন্তু মানে হিন্দু কমিউনিটিস আর রিল্যাক্টেড অ্যাবাউট রিজলিউশন অফ ম্যারেজ। বাকি যে তিনটা রয়েছে, রেস্টিটিউশন অফ কনজুগাল রাইটস, মেইনটেনেন্স, গার্ডিয়ানশিপ, তাহলে তিনটা যে জুরিসডিকশন আছে এই তিনটা জুরিসডিকশন কিন্তু হিন্দু কমিউনিটি যারা রয়েছে তারা অ্যাডেল করতে পারে। আমরা ম্যারেজ চ্যাপ্টার পড়তে গিয়ে ফ্যামিলি কোড অর্ডিন্যান্সের কথা আমি এই জন্য বলছি, তোমাদের সামনে বই পেয়ে জিনিসগুলো তোমরা পাবে না। তোমরা বই অনেকে দেখছি বই খুঁজছো, বইটা আমি যতটুকু জানি যে ফ্যামিলি কোডসের বিষয়গুলো বলতে নেই। আর বিশেষ করে তোমরা বেশিরভাগই বই কিনেছো আমাকে জিজ্ঞেস না করে, তোমরা যে বই কিনেছো আই নেভার সাজেস্টেড দ্যাট বুক, আই নেভার ওয়েন্ট থ্রু দ্যাট বুক, ঠিক আছে? সো ইটস আপ টু ইউ হোয়াট ইউ আর গোইং টু ফলো। আমি নর্মালি মোল্লার বই ফলো করি, সঙ্গে সঙ্গে আমাদের বাংলাদেশের যে আইনগুলো রয়েছে, যেমন আমি আজকে বলছি তোমাকে 2012 সালের একটা আইনের কথা বলছি, 1985 সালের একটা আইনের কথা বলছি, 2013 সালের একটা আইনের কথা বলেছি, পরে আবার বলবো। এই জিনিসগুলো তুমি বলতে পারছো না, ক্লাসে আমি বলছি যেটা হচ্ছে তো যেটা বলছিলাম গার্ডিয়ানশিপ মেইনটেনেন্স, এটা কিন্তু একজন হিন্দু অবশ্যই শান্তি
ম্যাম ক্যারেক্টার দখল দেবে কি কোয়েশ্চেন করবো আমি বুঝতেছি না তোমরা আমাকে উৎসাহ দাও অসমবর্ণ বিবাহ বুঝো অসমবর্ণ বিবাহ তুই স্যার ম্যামকে জিজ্ঞেস করো না কেন অসমবর্ণ জিজ্ঞেস করো এই সপ্তপদী কি বলছিল ম্যামে জিজ্ঞেস করেছি তো মনে নেই সপ্তপদী যে সপ্তপদী হ্যাঁ হ্যাঁ জিজ্ঞেস করো সাত পাকে বাদল এটা কাহিনী বলতো না তোমাকে পুরাটা হ্যাঁ হ্যাঁ আবার কিছু জিজ্ঞেস করো 7 প্যাকেট তো পরের কাহিনী বলছে ম্যাম ম্যারেজের পরে বিবাহ Hey. ওয়াকিং 7 স্টেপস না ভেরি গুড প্রশ্নটা হচ্ছে দেখো এটা হচ্ছে ওই যে একটু আগে কনসেপ্টের কথা বললাম না কনসেপ্টের কথা বলেছি যে বিয়েতে গার্ডিয়ানের কনসেপ্ট গার্ডিয়ানের রোল গার্ডিয়ানশিপ ইন ম্যারেজ এই জিনিসগুলো বলেছি যে মাইনরের যে বিয়েটা হয় একটা জিনিস খেয়াল করো একজন মাইনর অথবা বিয়ে পার্টি যে কোনো একজন মাইনর হয় সিরিমনিটা কিন্তু তাদের মধ্যে রয়েছে মা বাবারা কিন্তু ওই যে সিরিমনির যে পারফর্ম যেগুলো করা 7 সার্কেল যাদের বিয়ে তারা করছে ঠিক আছে সো রিলিজিয়াস সিরিমনিগুলো তারা পালন করছে আর এটা জাস্ট ইটস নট কন্ট্রাক্ট উইথ দ্য লিটারাল সেন্স বলা হচ্ছে মা বাবা কি করছেন যেমন ধরো বিপ্রোজাল যেটা বলে বিয়ের ক্ষেত্রে কিন্তু অনেক কন্ট্রাক্টের মধ্যে নিজেদের মধ্যে কথা বলতে হয় এটা হচ্ছে এনগেজমেন্ট এবং মা বাবা হচ্ছে এখানে একটা রোল প্লে করে কিন্তু এটাকে তুমি সিভিল কন্ট্রাক্ট ইন নেচার বলতে পারবে না কারণ এটা আসলে স্পিরিচুয়াল বিয়েতে যে ব্রাইড এবং গ্রুম রয়েছে তারা কিন্তু রিলিজিয়াস সিরিমনিগুলো পারফর্ম করছে তাই না পারফর্ম না করলে এই ব্রাইড এবং গ্রুম যারা আছে তাদের যে রীতিগুলো পারফর্ম করে এটা যদি তারা না করে তাহলে বিয়েটা ম্যারেজ হবে না সো প্যারেন্টসের রোলটা হচ্ছে তারা কিভাবে কনসেন্ট দিচ্ছে ইন রেসপেক্ট অফ those মানে from that perspective এটাকে কন্ট্রাক্ট বলা হচ্ছে but it's just it's not contract in the real sense because bride and groom are not even on the same right আর কোনো প্রশ্ন ম্যাম অসমবর্ণ বিবাহটা তো একটা ক্লিয়ার হচ্ছে অসমবর্ণ মানে সর্বোচ্চ সফলতা ম্যারেজ সর্বোচ্চ সফলতা ম্যারেজ হচ্ছে ওই যে বললাম হিন্দু ম্যারেজ রিমুভাল অফ ডিসএবিলিটিস অ্যাক্ট 1946 এটা আসার পরে চলছে একই গোত্রে মানে সর্বোচ্চ সফলতা ম্যারেজ বলে কি যে এই যে একই গোত্রের যে বার্তা ছিল সেটা কিন্তু তুলে দিয়েছে এই 46 রাইটটা অনেকগুলো পরিবর্তন ঠিক আছে তো আগে ছিল যে যদি একই কমন সিস্টেম যদি আসতো তাহলে বিয়ে হতে পারতো এটাই হচ্ছে
Hindu law by the legislation just started taking the state power by the East Indian Company that they had to wait until 1929. তার মানে ওরা 1929 সাল পর্যন্ত অপেক্ষা করতেছিল আইনগুলো প্রোটেক্ট করার জন্য। সাইন্সের একটা ক্লাস ছিল সেখানে সিপাহি প্রয়োগ করে ওরা হ্যান্ডেল করতেছিল, কিন্তু এখানে বলা আছে যে they had to wait until 1929. কোন আইনটা করে বলতেছে হিন্দু law by the legislation taking over the state power by the Indian Company ওরা wait until আর যেটা বলছি হিন্দু লটা বলা হচ্ছে, হিন্দু লটা ওরা